হিসাব বিজ্ঞানের সাধারণ জাবেদার বেসিক ধারণা নিয়ে আজকে কথা বলবো। হিসাব বিজ্ঞানের সাধারণ জাবেদা সাধারণত প্রতি বছরই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আসে। এই সাধারণ জাবেদা যখন পরীক্ষাতে আসে এটার সাথে আরও কিছু অ্যাড হয়ে আসে, কিন্তু সাধারণ জাবেদাটা কেউ বুঝতে পারলে সহজেই ওই বাকি টপিকগুলো বুঝতে পারবে। দেখো, সাধারণ জাবেদার কিছু বেসিক এখানে অঙ্ক আমরা দেখব। সাধারণত সাধারণ জাবেদা যে টপিকগুলোতে আসে, যেমন ধরো এখানে বলেছে দেখো, তো খেয়াল করবে এই ধরনের এন্ট্রিগুলো সাধারণত পরীক্ষাতে আসে। হ্যাঁ, পরীক্ষাতে যেই টাইপের এন্ট্রিগুলো আসে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। এই ধরো যেমন সাধারণ জাবেদাতে যখন পরীক্ষাতে প্রশ্ন আসবে, এখানে কি বলেছে দেখো, পণ্য, মাল, চেক প্রভৃতি নামে কোনো হিসাব হবে না। যেমন ধরো, তুমি যদি কোনো পণ্য ক্রয় করো বা কোনো পণ্য বিক্রি করো, তাহলে সেক্ষেত্রে তুমি ওই পণ্য হিসাব কখনো লিখবে না। পণ্য ক্রয় বা বিক্রয় করার ক্ষেত্রে সবসময় ক্রয় বা বিক্রয় হিসাবগুলো আসবে, পণ্য হিসাব নামে কোনো হিসাব হয় না। তারপরে কি বলেছে দেখো, চেকের নামে বা মাল এগুলোর নামে কোনো ধরনের এন্ট্রি হবে না। যেমন চেকের মাধ্যমে ক্রয় বা চেকের মাধ্যমে বিক্রয় বা চেকের মাধ্যমে যে কোনো লেনদেন, চেক হিসাব ডেবিট বা ক্রেডিট কখনো হবে না। চেক মানে হলো ব্যাংক হিসাব। এই এন্ট্রিগুলো, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখলেই হবে। এখন এখানে কিছু কথাবার্তা আছে দেখো। প্রথমেই যে পণ্য বিক্রয়, আচ্ছা, সাধারণ জাবেদা যখন তোমরা করবে, সাধারণ জাবেদা করার সময় একটা জিনিস মাথায় রাখবে, জাবেদা যেহেতু হিসাবের প্রাথমিক বই, দেখো জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। সাধারণ জাবেদা করার সময় তুমি খুব সিম্পলি একটা কথা মাথায় রাখবে, তুমি প্রত্যেকটা লেনদেনের সাথে টাকাকে রিলেট করতে হবে। টাকা, কারণ হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়িক লেনদেন, আর এই ব্যবসায়িক লেনদেন সবসময় টাকার সাথে সম্পর্কিত। যে কোনো লেনদেনের মাধ্যমে তোমার কাছে অর্থনৈতিক সুবিধা আসতে হবে বা যেতে হবে, অর্থাৎ টাকা আসবে অথবা যাবে, এই দুইটার একটা জিনিস হবে। এই দুইটার একটা জিনিস যদি না হয় সেক্ষেত্রে কি হবে সেটাও আমরা দেখব। কিন্তু একদম মৌলিকভাবে তুমি প্রথমেই চিন্তা করবে, যে কোনো লেনদেনে হয়তো নগদে টাকা পাওয়া যাবে বা নগদ টাকা দেওয়া হবে, আর না হয় চেকের মাধ্যমে, অর্থাৎ ব্যাংক থেকে টাকা বাড়বে অথবা ব্যাংকে টাকা কমবে। আবার ধরো তুমি একটা লেনদেন করলা, নগদ টাকাও দাও নাই, নগদ টাকা পাও নাই, চেক দাও নাই, চেক পাও নাই। আবার ধরো কি হয় নাই, ব্যাংকের মাধ্যমে কোনো লেনদেন হয়নি, তার মানে এই লেনদেনটা কিভাবে হয়েছে, ধারে বা বাকিতে হয়েছে। জেনারেলি এই তিনটা লেনদেন, এই তিন ধরনের লেনদেনই আমরা সাধারণ জাবেদাতে করে থাকি। এখন পণ্য বিক্রয় করা হলে এখন সিম্পলি একটা কথা মাথায় রাখবে, যদি তোমার কাছে নগদ টাকা বা তোমার ব্যাংকের টাকা বাড়ে, তাহলে সেটাকে তুমি ডেবিট দিকে লিখবে। যেমন তোমার নগদ টাকা বাড়লো, তুমি লিখবা নগদান হিসাব ডেবিট। খেয়াল রাখো, যে কোনো লেনদেনের মাধ্যমে যদি নগদ টাকা বৃদ্ধি পায় তাহলে নগদান হিসাব ডেবিট। সেটা বিক্রি করার মাধ্যমে হোক, কমিশন পাওয়ার মাধ্যমে হোক, যে কোনোভাবেই নগদ টাকা বেড়েছে তার মানে নগদান হিসাব ডেবিট, নগদ টাকা কমেছে মানে নগদান হিসাব ক্রেডিট। এই দুটা কথা মনে রাখবে। এরপরে আবার দেখো, নগদ টাকার লেনদেন হয়নি, নগদ টাকা পাওয়া নেই, নগদ টাকা দেওয়া নেই, তার মানে চেকের মাধ্যমে হবে। এখন নগদ টাকা বাড়ে নেই কিন্তু চেক, ব্যাংকের টাকা বাড়ছে, এখন ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংকের টাকা কমলে ব্যাংক হিসাব ক্রেডিট। এই দুটো কথা মাথা মনে রাখবে। যদি ব্যাংকের টাকা বাড়ে তাহলে ব্যাংক হিসাব ডেবিট, যদি ব্যাংকের টাকা কমে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। ওই নগদের মতনই, নগদ টাকা যদি তুমি চিন্তা করবে কি নগদ টাকা বাড়লো কিনা, যদি নগদ টাকা বাড়ে তাহলে নগদান হিসাব ডেবিট, নগদ টাকা আসে নাই চেক, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদ ব্যাংকের টাকা বাড়ছে। এখন নগদ টাকাও বাড়ে নাই, ব্যাংকের টাকাও বাড়ে নাই, তার মানে তুমি ওই ব্যক্তির কাছে পরবর্তীতে টাকা পাবে, এটাকে বলা হয় প্রাপ্য হিসাব। আমরা তিনটা জিনিস পেয়েছি, আমি যে কথাগুলো বললাম এর মধ্যে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে, খেয়াল করো, একটা হচ্ছে নগদ, একটা কি নগদ, একটা হচ্ছে চেক, ঠিক আছে, আরেকটা হলো প্রাপ্য। চেককে তুমি চেক না বলে ব্যাংক বলতে পারো, ঠিক আছে। এখন তুমি চিন্তা করবে কি, এই তিনটার প্রত্যেকটা লেনদেন এর মধ্যেই হবে, হইলে নগদ, নাইলে ব্যাংক, না হলে প্রাপ্য। এটা পাওয়ার ক্ষেত্রে তুমি যদি নগদ টাকা পাও তাহলে নগদান হিসাব ডেবিট, তুমি দেখলা নগদ টাকা পাও নাই, তুমি তোমার ব্যাংকের টাকা বেড়েছে তখন তুমি লিখবা ব্যাংক হিসাব ডেবিট, ঠিক আছে। আর যদি দেখলা নগদ টাকাও বাড়ে নাই,
ব্যাংকের টাকাও বাড়ে নাই, তার মানে ওই ব্যক্তির কাছ থেকে পরবর্তীতে টাকা পাওয়া যাবে, সেটাকে বলা হয় প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব ডেবিট, এটাকে বলা হয় দেনাদার বা প্রাপ্য হিসাব। পরবর্তীতে টাকা পাওয়া যাবে, এটা একটা সম্পদ। শুধু নগদ টাকা, প্রাপ্য হিসাব আর ব্যাংক হিসাব, এই তিনটা কথা মাথায় রাখবে। প্রথমে নগদ, তুমি প্রত্যেকটা লেনদেনে আগে দেখবে যে নগদ টাকা বেড়েছে কিনা। যদি নগদ টাকা বাড়ে তাহলে নগদান হিসাব ডেবিট। যদি নগদ টাকা না বাড়ে তুমি দেখবা যে চেক পেয়েছো কিনা, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর যদি নগদ টাকাও পাওয়া নাই, চেকও পাওয়া নাই, তোমার ব্যাংকের টাকাও বাড়ে নাই, তখন তুমি টাকাটা পরবর্তীতে পাবা। পরবর্তীতে কারো কাছ থেকে টাকা পাওয়া গেলে সেটাকে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব বলা হয়। এখন আসো, এখন আমরা দেখব যে আমরা যদি বলি যে এখানে এই যে পণ্য বিক্রয়, দেখো বিক্রি করলে কি হয়, বিক্রি করলে নগদ টাকা পাওয়া যায়। হ্যাঁ, আমরা একটু যদি একটু করে দেখি, পণ্য বিক্রি করলে নগদ টাকা পাওয়া যায়। আমার কথা ভালো করে শোনো, পণ্য বিক্রি করলে নগদ টাকা পাওয়া যায়, তাহলে নগদান হিসাব ডেবিট। আর প্রত্যেকটা লেনদেনের কিন্তু দুইটা দিক। তাহলে কিসের মাধ্যমে নগদ টাকাটা আসলো? বিক্রয়ের মাধ্যমে, এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। খেয়াল করো, এখন আবার ধরো ধরো পণ্য বিক্রি করার মাধ্যমে টাকা আসে, আর পণ্য কিনলে কি হয়, ক্রয় করলে কি হয়? পণ্য ক্রয় করলে টাকা চলে যায়। সেক্ষেত্রে দেখো, এই যদি ব্যাপারটা এমন হইতো যে তুমি পণ্যটা নগদে কিনেছো, তাহলে তুমি কি লিখতা? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তুমি চিন্তা করবো নগদ টাকা আসলো নাকি গেল। তুমি যদি নগদ টাকা দিয়ে পণ্যটা কিনো, তাহলে নগদ টাকা চলে গেছে, তার মানে নগদান হিসাব ক্রেডিট। এখন নগদান হিসাব ক্রেডিট, টাকাটা গেল কি কারণে? খরচটা কোথায় হয়েছে? ক্রয় করার কারণে, এই জন্য ক্রয় হিসাব ডেবিট। এখন আবার দেখো, যদি লেনদেনটা হয় পণ্য ক্রয় করার কারণে, এখন ব্যাংকের মাধ্যমে, যদি নগদ টাকা দিয়ে লেনদেন করো নেই, ব্যাংকের মাধ্যমে পণ্য কিনছো, চেক দাও, কি বলছে? পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, মানে একজন ব্যক্তিকে তুমি পণ্য ক্রয় করে চেক দিয়েছো। তুমি যদি আমাকে একটা চেক দাও, আমি টাকাটাকে তোমার অ্যাকাউন্ট থেকে উঠায় নিব। তোমার অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো মানে তোমার ব্যাংকের টাকা কমে যাওয়া। মনে রাখবা, শুধু ব্যাংকের টাকা আর নগদ টাকা না, যে কোনো সম্পদ যদি ব্যবসাতে তুমি দেখো যে ওই সম্পদটা বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে ওই সম্পদটাকে ডেবিট দিকে লিখতে হয়। আর যে কোনো সম্পদ যদি তুমি ব্যবসাতে হিসাব করে দেখো যে ওই সম্পদটা কমেছে, তাহলে সেই সম্পদটাকে তুমি ক্রেডিট দিকে লিখবে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এখন পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, ক্রয় হিসাব, পণ্য ক্রয় করেছো, এটা একটা ব্যয়, এই জন্য এটা ব্যয়টা হয়েছে। আর ব্যাংকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা কমে গেছে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। খেয়াল করো, ক্রয় করেছো, চেক দিয়েছো, ব্যাংকের টাকা কমে গেল, কেন কমলো? কারণ তুমি যাকে চেক দিলা সে তো তোমার অ্যাকাউন্ট থেকে টাকা উঠায় নিবে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংকের টাকাটা কমলো কেন? ক্রয়ের কারণে, তো ক্রয় হিসাব ডেবিট। এখন যদি আমরা দেখি এই দুইটা লেনদেন, এরপরে আসো বলছে ক্রয় বিক্রয় জিনিসটা যদি খেয়াল করো, মনোযোগের সাথে শুনবে। তুমি যদি একটা জিনিস কিনেছো বা একটা জিনিস বিক্রি করেছো, ধরো একটা জিনিস বিক্রয় করেছো, ক্রয় করেছো, দেখো এখানে কি বলেছে? হাসানের নিকট হতে ক্রয়। একজন ব্যবসায়ী কখন কারণ নাম তার খাতার মধ্যে লিখে রাখবে? চিন্তা করে বলো তো। একজন ব্যবসায়ী, সাধারণত তো একজন ব্যবসায়ী প্রতিদিন অসংখ্য লেনদেন করে থাকেন, তো প্রত্যেকের নাম কি তিনি লিখে রাখেন? না, তিনি লিখে রাখেন হচ্ছে তাদের নাম যাদের সাথে লেনদেনটা বাকিতে বা ধারে হয়েছে। ঠিক আছে, এখন আসো, বলল কি? হাসানের নিকট হতে ক্রয়। মাথাটা ঠান্ডা করে শুনবে, হাসানের নিকট হতে ক্রয়। এখন আমাদের প্রথম চিন্তা কি, টাকা এসেছে না গেছে? এখন বলো তো, টাকা, একটা জিনিস ক্রয় করলে কি টাকা আসে নাকি যায়? চিন্তা করে বলো, একটা জিনিস যদি তুমি ক্রয় করো, একটা পণ্য ক্রয় করেছো, টাকা কি এসেছে নাকি গিয়েছে? টাকা যাওয়ার কথা। এজন্য তোমার হওয়ার কথা কি? নগদান হিসাব ক্রেডিট। খেয়াল করবে, কিন্তু এখানে কিন্তু নগদান হিসাব ক্রেডিট লিখবো না, কারণ হাসান নামক একজন ব্যক্তির নাম লেখা আছে। আর কারণ নাম লেখা আছে, নগদ কথাটা উল্লেখ নাই বা চেকের কথা উল্লেখ নাই, তার মানে এই লেনদেনটা ধারে হয়েছে। খেয়াল করবে, তুমি যে হাসানের কাছ থেকে কিনলা, তোমার কিন্তু নগদ টাকা কমে নাই, তোমার ব্যাংকের টাকাও কমে নাই। এখন কি? হাসান তোমার কাছে টাকা পাবে। মনে রাখবে, কেউ যদি এই ধরনের ক্রয় বিক্রয়ের মাধ্যমে তোমার কাছে টাকা পাওনা হয়, সেটাকে বলা হয় প্রদেয় হিসাব। দেখো, নগদান হিসাব ক্রেডিট হওয়ার কথা ছিল, হয় নাই। ব্যাংক হিসাব ক্রেডিট হওয়ার কথা ছিল, হয় নাই, কারণ এটা নগদের লেনদেনও না, চেকের লেনদেনও না, এই লেনদেনটা কি? ধারে। ঠিক আছে, বাকিতে হয়েছে। এই জন্য এখানে আমি নগদান হিসাব ক্রেডিট লিখি নাই, ব্যাংক হিসাব ক্রেডিট লিখেছি। প্রদেয় হিসাব হাসান, এই যে যার নাম তার নাম ব্র্যাকেটে লিখে দিতে হবে, যার কাছ থেকে ক্রয় বা বিক্রয় করা হয়েছে, এই হাসান হিসাব ক্রেডিট। ঠিক আছে, একই রকম ভাবে দেখো কি বলেছে এখানে, খেয়াল রাখবে। খালেকের নিকট নগদে পণ্য বিক্রয়, এখানে কিন্তু আবার একটা কাহিনী আছে। কাহিনীটা কি? খালেকের নিকট বিক্রি করেছো, এখন নাম উল্লেখ আছে কিন্তু আবার নগদ কথাটা বলা আছে,
তার মানে আচ্ছা, তুমি যে খালেক নামক একজন ব্যক্তির কাছে বিক্রি করলা, বিক্রি করার মাধ্যমে তুমি কিন্তু টাকা পেয়েছো, যেহেতু নগদ টাকা বলা আছে। দেখো নগদে পণ্য বিক্রয়, খেয়াল করলেই দেখবা কি বলেছে যে নগদে পণ্য বিক্রয়, নগদে নগদে বিক্রি করলে নগদ টাকা এসেছে, ঠিক আছে। টাকাটা কেন আসলো? বিক্রি করার মাধ্যমে, এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আমরা যদি এগুলোর শেষে আবার একটু অন্য একটা এন্ট্রি দেখি, খেয়াল করে দেখবে যদি কোনো একটা জিনিস না বুঝতে পারো তাহলে এটাকে বারবার দেখতে হবে, বারবার দেখলে জিনিসটা সহজে মাথায় থাকবে। হ্যাঁ, জিনিসটাকে পরের জন্য রেখে দিবে না কখনো। এখন দেখো এখানে কিছু কথা বলে দিয়েছে, বাকিতে পণ্য ক্রয়, এরপরে হচ্ছে ধারে পণ্য বিক্রয়, একই এখানে হচ্ছে ধারে, দুইটাই বাকিতে। আচ্ছা, বিক্রয় করলে ধরো এখানে ক্রয়ের কথা বলেছে, আচ্ছা বিক্রয় না ক্রয়, ক্রয় করলে টাকা আসে নাকি যায়? খেয়াল করো, কমন একটা জিনিস মনে রাখবে, ক্রয় করলে ক্রয় হিসাব সব সময় ডেবিট দিকে যাবে, এটা কিন্তু কমন। ক্রয় হিসাব সব সময় ডেবিট পণ্য ক্রয় করা হলে, ঠিক আছে। এখন কন্ডিশন হচ্ছে যদি নগদ টাকা দিয়ে কিনো তাহলে নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। এটা তো নগদ টাকা দিয়ে কেনা হয় নাই, ঠিক আছে। এটা কি চেক দিয়ে কিনেছো, ব্যাংকের টাকাও কমে নেই। যদি নগদ টাকা দিয়ে না কমে থাকে, ব্যাংকের টাকা না কমে থাকে, তাহলে টাকাটা পরে দিতে হবে। এখন টাকা যখন দিতে হবে তখন সেটাকে বলা হয় প্রদেয় হিসাব। এটা দায় বৃদ্ধি পেয়েছে, এই জন্য প্রদেয় হিসাব ক্রেডিট। খেয়াল করো, যদি নগদ টাকা দিয়ে কিনতা তাহলে একটা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা কমছে ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে। এখন তুমি নগদ টাকা দিয়ে কিনো নাই, এই জন্য নগদান হিসাব ক্রেডিট হয় নাই। ব্যাংক হিসাব ক্রেডিট হয় নাই কারণ তুমি চেক দিয়েও কিনো নাই, টাকা ব্যাংক থেকেও কমে নাই। এই টাকাটা পরবর্তীতে দিতে হবে, কোনো লেনদেন যদি এমন হয় কাউকে পরবর্তীতে টাকা দিতে হবে, সেটাকে বলা হয় প্রদেয় হিসাব। এটা দায়, এই জন্য আমরা এখানে প্রদেয় হিসাব ক্রেডিট দিকে লিখেছি। এখন আসো ধারে পণ্য বিক্রয়, এই জিনিসটা খেয়াল করো, বিক্রি করলে কিন্তু টাকা আসে। এখন তুমি কিন্তু নগদে বিক্রি করো নাই, কিভাবে বিক্রি করছো? ধারে। এখন ধারে বিক্রি করার মাধ্যমে খেয়াল করো, প্রথম চিন্তা হচ্ছে ধারে বিক্রয়, টাকা আসছে না, নগদ টাকা, টাকা আসার কথা, বিক্রি করে কি টাকা আসার কথা, এইভাবে চিন্তা করবে। বিক্রি করলে টাকা আসার কথা, নগদান হিসাব ডেবিট হওয়ার কথা হবে না, কারণ নগদ টাকা এখানে আসে নাই, ধারে বিক্রয়। চেকের মাধ্যমে বিক্রি করে নাই যে ব্যাংক হিসাব ডেবিট হবে, কারণ ব্যাংকের টাকাও বৃদ্ধি পায় নাই। এখন বিক্রিটা করেছে কিভাবে? ধারে বা বাকিতে বিক্রয় করেছে, তার মানে টাকাটা পরে পাওয়া যাবে। টাকাটা কিভাবে পাওয়া যাবে? পরে পাওয়া যাবে। এই জন্য যদি দেখো, যদি নগদে বিক্রি করতাম তাহলে লিখতাম নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি চেকের মাধ্যমে বিক্রি করতাম তাহলে ব্যাংকের টাকা বাড়তো, তখন লিখতাম ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদেও না, চেকেও না, ধারে বিক্রি করেছি, পরবর্তীতে টাকা পাওয়া যাবে, সেটাকে বলা হয় প্রাপ্য হিসাব। এই জন্য প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যদি এর পরেরটাতে আসি, খেয়াল করো কি বলেছে, খুবই খেয়াল করে দেখবে। এখানে বলেছে কি, ক্রয় ফেরত ও বিক্রয় ফেরত। একটা পণ্য যখন ক্রয় বা বিক্রয় করা হয়, সাধারণত পণ্য নমুনা মাফিক না হলে বা যে কোনো সমস্যা থাকলে সেই কোম্পানির কাছ থেকে ফেরত আসে বা সেই কোম্পানিকে ফেরত দেওয়া হয় পুনরায়। এখন খেয়াল করো, পণ্য যখন তুমি কি করো, এর প্রথমে আছে আন্ত ফেরত। মনে রাখবে, আন্ত মানে আসা, আন্ত মানে আসছে একটা জিনিস, আন্ত মানে কি একটা জিনিস এসেছে। এখন আন্ত ফেরত মানে ফেরত এসেছে, আসে কোনটা? যেটা বিক্রি করেছিলাম সেটাই তো আসে। কারণ এই আন্ত ফেরতই হলো, এই আন্ত ফেরতই হলো বিক্রয় ফেরত, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আর এই কেনা পণ্যকে ফেরত দেওয়াকে বলা হয় বহি ফেরত। কি বলে? বহি ফেরত। বহি ফেরত কেন বলো? বাহিরের দিকে ফেরত দিয়েছো, কিনে এনেছিলাম সেটাকে তুমি বাইরে কারো কাছে ফেরত দিয়েছো। এখন আন্ত ফেরত মানে ফেরত এসেছে, বিক্রি করেছিলাম ফেরত এসেছে। এখন সাধারণত ধরে নেওয়া হয় এগুলো, এই লেনদেনগুলো ধারে হয়। হ্যাঁ, এখন যখন বিক্রি করছিলা তখন কিন্তু বিক্রয় হিসাব ক্রেডিট লিখছো, এখন সেই জিনিসটা জাস্ট রিভার্স হবে, উল্টা। ভালো করে শোনো, একটা জিনিস বিক্রি করেছো, সেই বিক্রি করার সময় তুমি লিখেছো কি? ধারে, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। যখন বিক্রি করো তখন তুমি কি লেখো? যখন তুমি বিক্রি করো তখন তুমি কি লেখো? তুমি লেখো হচ্ছে প্রাপ্য ডেবিট, বিক্রয় ক্রেডিট। এই তো, প্রাপ্য ডেবিট বিক্রয় ক্রেডিট লেখো। এখন এই জিনিসটা উল্টা, বিক্রি করা জিনিসটা ফেরত আসছে। এখন তাহলে কি হবে? তুমি ধরো উল্টায় দিবা,
কারণ ঘটনার তো উল্টা ঘটে গেল, এখন তুমি যেটা বিক্রি করেছিলে সেটা তোমার কাছে ফেরত আসছে। এখন হওয়ার কথা কি হলো, বিক্রয় হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট, কারণ তুমি ওই যে এটা উল্টা, এই জিনিসটা তো উল্টা ঘটছে এখন, এই জন্য বিক্রয় ফেরত হিসাব ডেবিট দিকে লিখবো, মানে জিনিসটা উল্টে গেল, আর প্রাপ্য হিসাব ডেবিটে ছিল এটা ক্রেডিট দিকে চলে আসবে। কেন? এখন ঘটনাটার ব্যাখ্যাটা হচ্ছে বিক্রি করার মাধ্যমে আমাদের আয় বৃদ্ধি পেয়েছিল, এখন বিক্রয় যখন করা মাল আমি ফেরত দিয়ে দিলাম বা আমার কাছে ফেরত আসলো, তখন আমার আয় হ্রাস পেয়েছে। 500 টাকা আয় হয়েছিল, সেই 500 টাকা এখন আর আয় নাই, এটা কমে গেছে। এখন দেখো, ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। একটা পণ্য যখন তুমি কিনেছো তখন তুমি জাবেদা এন্ট্রি লিখেছিলে কি, ক্রয় ডেবিট প্রদেয় ক্রেডিট, এটাই কিন্তু জাবেদা এন্ট্রি ছিল, ক্রয় ডেবিট আর প্রদেয় ক্রেডিট। এই জিনিসটাই যখন তুমি ফেরত দেওয়া হবে, কেনা পণ্য ফেরত দিলা, এটা উল্টে যাবে, তখন কি হবে, প্রদেয় ডেবিট ক্রয়, এখন ক্রয় তো আর ক্রেডিট লেখা যায় না যেহেতু ফেরত, এই জন্য ক্রয় ফেরত ক্রেডিট, এই যে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। না বুঝলে জিনিসটা আরেকবার দেখবে, বা তাতেও না বুঝলে প্রশ্ন করবে। এখন আসো, আমাদের ফেরতের জিনিসটা শেষ হইলো, এখন আমাদের কিন্তু এই যে আবারও যে কোনো সম্পদ যখন কেনা বেচা করা হয়, সম্পদ, যে কোনো সম্পদ, মনে রাখবে সম্পদ যদি তোমার কাছে আসে, সম্পদ বৃদ্ধি পায়, তাহলে সেই সম্পদের নামকে ডেবিট দিকে লিখতে হয়, আর সম্পদ যদি কোনো কারণে তোমার কাছ থেকে হ্রাস পায়, কমে যায়, তাহলে সেই সম্পদকে ক্রেডিট দিকে লিখতে হয়। ঠিক আছে? এখন ধরো নতুন আসবাবপত্র ক্রয়, এই আসবাবপত্র তুমি কিভাবে কিনছো, টাকা আসছে না গেছে চিন্তা করবা, আসবাবপত্র আসছে, নগদ টাকা চলে গেছে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, কারণ কি আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা হ্রাস পেয়েছে। এখন ধরো এই আসবাবপত্র যদি তুমি চেকের মাধ্যমে কিনতা, তুমি কি করতা, তখন কিন্তু নগদ টাকা বাড়তো না, ঠিক আছে, বা নগদ টাকা কমতো না, কমতো কোন জায়গা থেকে, ব্যাংক থেকে। তুমি একটা আলমারি কিনেছো এক জায়গা থেকে, সেই লোককে তুমি একটা চেক দিয়ে দিয়েছো, তো সে তো তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠায় নিবে, তাহলে কি হবে, আসবাবপত্র হিসাব ডেবিট আর ব্যাংকের টাকা কমে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে? এখন খেয়াল করো, এখন আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকায় লেনদেন হওয়াতে নগদান হিসাব ক্রেডিট হয়েছে। আমি একটু করি, এখন আসবাবপত্রের জায়গায় যদি যন্ত্রপাতি হয় তাহলে কি হবে, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে? অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, মানে যেটা কিনবা সেটার নাম ডেবিট দিকে আসবে, আর যেটা তোমার কাছ থেকে চলে যাবে সেটা ক্রেডিট দিকে চলে যাবে। ঠিক আছে? আর এখন যদি নগদে না হয়, এটা কিসের মাধ্যমে হইতো, ব্যাংকে বা চেকের মাধ্যমে হইতো, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে? আর যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন আমার কথা হচ্ছে, নগদ গেল, ব্যাংক গেল, যদি এই আসবাবপত্র তুমি ধারে কিনতা, টাকা দিতে হইতো পরে, মানে একজনকে টাকা পরবর্তীতে দিতে হবে, আসবাবপত্র কিনে ফেলেছো, এখন টাকাটা পরে দিতে হবে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছো? আসবাবপত্র হিসাব ডেবিট হইতো, আর কি হইতো, প্রদেয় হিসাব ক্রেডিট। এখন ঠিক একই রকম ভাবে বলছে কি, দেখো পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, খেয়াল করবা, যন্ত্রপাতি বিক্রি করে দিয়েছো, যন্ত্রপাতি কি করেছো, বিক্রি করে দিয়েছো, এখন যন্ত্রপাতি আসলো না গেল, যন্ত্রপাতি চলে গেছে, যন্ত্রপাতি বিক্রি করে দিয়েছো, তাহলে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, কি আসছে তোমার কাছে, টাকা, এটার বিনিময়ে টাকা পেয়েছো, তাহলে নগদান হিসাব ডেবিট আর যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা বৃদ্ধি পেলো আর যন্ত্রপাতি কমে গেল, তোমার কিন্তু দেখার বিষয় এটা যে কি আসছে আর কি গেল। ঠিক আছে? এখন চিন্তা করো, যদি নগদ টাকায় এই যন্ত্রপাতি না বিক্রি করে তুমি চেকের মাধ্যমে বিক্রি করতে, তাহলে তুমি কি হতো, তোমার কি হতো, তাহলে তোমার ব্যাংকের টাকা, তুমি একটা যন্ত্রপাতি বিক্রি করেছো, একজন তোমার একটা চেক দিয়েছে, তুমি টাকাটাকে ব্যাংকে জমা দিলে, তোমার অ্যাকাউন্টে জমা হয়ে গেল, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, আর যন্ত্রপাতি যেহেতু বিক্রি করে দিয়েছো, যন্ত্রপাতি তো কমে গেছে, এজন্য যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। ঠিক আছে? যে কোনো সম্পদই তুমি যদি বিক্রি করো, সেক্ষেত্রে সম্পদটা তো কমে গেল তোমার কাছ থেকে, তুমি এটা চিন্তা রাখবে। ঠিক আছে? এখন এই দেখো, আয় ব্যয়ের এন্ট্রিগুলো একই রকম। কি বলেছে, কর্মচারী জামিলকে বেতন প্রদান। এখন কর্মচারীদের নামে কখনো জাবেদা এন্ট্রি হয় না, একটা ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য কর্মচারী থাকতে পারে, জামিল, আসিফ, কবির, রাকিব, অনেক নামে মানুষ থাকবে, এখন সবার নামে আলাদা আলাদা জাবেদা এন্ট্রি রাখা হয় না, টোটাল কত টাকা বেতন দেওয়া হয়েছে সেই হিসাবটা করা হয়। ঠিক আছে? এখন মনে রাখবে ওই যে ওই কথাটা, কর্মচারী জামিলকে বেতন প্রদান করা হয়েছে, টাকা কি আসলো না গেল, টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট, টাকাটা গেছে কেন, বেতন দেওয়ার কারণে, তাহলে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। একই রকম ভাবে যদি কাউকে মজুরি দেওয়া হয়, তখন তুমি চিন্তা করবে নগদ টাকা আসলো না গেল, নগদ টাকা চলে গেছে, মজুরি দিয়েছো, একটা কর্মচারীকে একটা মজুরি দিয়েছে, একটা লোককে দিয়ে একটা কাজ করানো হয়েছে, তাকে মজুরি হিসেবে কিছু টাকা দিলা, তাহলে কি হবে, মজুরি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। সিম্পলি আরেকটা কথা মনে রাখবে, যদি এই লেনদেনটা তোমার চেকের মাধ্যমে হয়, তুমি কি করবে, বেতন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ এখন টাকাটা ব্যাংকের থেকে কমে গেছে। বুঝতে পেরেছো? এইভাবে জিনিসগুলো মনে রাখলে
তোমাদের জাবেদা করাটা খুব সহজ হবে আশা করি। ঠিক আছে, আসো। এখানে ব্যক্তিগত ব্যবসায়ের প্রয়োজনে বিজ্ঞাপন, পণ্য বিতরণ বা জরি পণ্য নষ্ট, এখানে অনেক কিছু বলেছে। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, খেয়াল করবে পণ্য নামে কোনো জাবেদা এন্ট্রি হয় না, জাবেদা এন্ট্রি হয় ক্রয় হিসাবে, ঠিক আছে, বা বিক্রয় হিসাবে। পণ্য মানেই হইতেছে ক্রয়, মনে রাখবে। পণ্য কথাটা যদি উল্লেখ থাকে এবং এটা বিক্রয় কথা না বলা থাকে তাহলে পণ্য মানে হচ্ছে ক্রয়। এখন খেয়াল করো, ব্যক্তিগত প্রয়োজনে কি করেছে, পণ্য উত্তোলন করেছে। পণ্য মালিকের পার্সোনাল প্রয়োজনে ব্যবসা থেকে উঠায় নিয়ে খরচ করে ফেলছে, ঠিক আছে। মালিকের যে কোনো একটা ব্যবসা আছে সেখান থেকে নিজের কেনা পণ্য নিয়ে নিজের প্রয়োজনে খরচ করে ফেলছে, এটা ব্যবসার কোনো আয় হয়নি। এখন খেয়াল করো, এখানে কিন্তু নগদ টাকার কোনো লেনদেন হয়নি, কারণ নগদান হিসাব বা প্রাপ্য মালিক তো টাকা দেবে না। কি হলো, কেনা পণ্য কমে গেল। তুমি পণ্যটা কিনে রেখেছিলে, যখন কিনেছিলে তখন লিখেছিলে কি ক্রয় হিসাব ডেবিট, ঠিক আছে, ক্রয় হিসাব ডেবিট। এখন তুমি এই কেনা পণ্যটা কমে গেছে, তার মানে ক্রয় হিসাবটা ক্রেডিট করতে হবে। নিয়ম কি, পণ্য যদি বাড়ে তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর পণ্য যদি কমে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। পণ্য যদি বাড়ে ক্রয় হিসাব ডেবিট, আর পণ্য যদি কমে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। সেক্ষেত্রে পণ্য বিক্রি করার ক্ষেত্রে হইলে বিক্রয় হিসাবটা ক্রেডিট হবে। এখন দেখো, বলছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে। এই দেখো, যেহেতু পণ্য ক্রয় করা জিনিস কমে গেল, এই জন্য ক্রয় হিসাবকে আমরা কোন দিকে লিখেছি, ক্রেডিট দিকে লিখেছি। আর এটা কেন কমলো, উত্তোলন, পণ্যটা উত্তোলন করা হয়েছে, ঠিক আছে। এখন এই পণ্য যদি ধরো চুরি হয় বা নষ্ট হয়, পুড়ে যায়, পানিতে নষ্ট হয়, যে কোনো কারণে যদি অন্য কোনোভাবে পণ্যটা কমে বিক্রি করা ছাড়া, তাহলে তুমি লিখবা হচ্ছে বিবিধ ক্ষতি, ক্ষতি হয়েছে, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। খেয়াল রাখবে ক্রয় হিসাবকে ক্রেডিট কেন করলাম, কারণ তোমার এই কেনা পণ্য কমে গেছে। যখন